সিএফসি চেলসি ফুটবল ক্লাব আমরা সবাই জানি ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা এই ক্লাবটি স্ট্যান্ডস ফর চেলসি ফুটবল ক্লাব। লন্ডন বেসড একটা ক্লাব এবং সমসাময়িক আরও যে লন্ডন ক্লাবগুলো আছে তাদের সাথে একটা রাইভালিটি শেয়ার করে এবং ইংলিশ প্রিমিয়ার লিগের টপ 6-এর অন্যতম সেরা একটা ক্লাব। বাট রাইট নাও চেলসি ফুটবল ক্লাব আমার কাছে সিএফসি সি ফর ক্লাউন্স ফুটবল ক্লাব বলে মনে হচ্ছে, বিকজ যেই ধরনের ডিসিশন ওরা রিসেন্ট টাইমে নিচ্ছে, স্পেশালি নতুন মালিকের আন্ডারে, যেটা আমার কাছে খুবই ফুলিশ, খুবই অপ্রয়োজনীয়, খুবই আননেসেসারি, খুবই অসামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে। কেন অসামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে? ওরা রিসেন্টলি ব্রিটিশ হ্যাম কালকে প্রবলি ওদের কোচ স্যাক্ট করে। যে কোচটাকে যখন স্যাক্ট করার প্রয়োজন ছিল তখন না করে এখন স্যাক্ট করতেছে, যখন সে পয়েন্ট টেবিলের 12 থেকে টপ 6-এ নিয়ে এসে ইউরোপিয়ান ফুটবল কোয়ালিফাই করে ক্লাবকে এবং ম্যাসিভভাবে ক্লাবটার উন্নতি করা শুরু করতেছিল জাস্ট 1 মাসের ব্যবধানে। টানা 5টা ম্যাচ, লাস্ট 5টা ম্যাচ জাদুর পরশের মতো ক্লাবটা চেঞ্জ হয়ে যায়। ক্লাবটার ফিলোসফি একটু গেম প্লেইং টাইম বা প্লেইং স্টাইলটা একটু পোট্রে হওয়া শুরু করছিল। একটা কোচ যখন তার ফুল স্কোয়াড পাচ্ছিল তখন যখন পারফরমেন্স করা শুরু করছিল, এরপরেই উইয়ার্ড একটা রিজন দিয়ে ওকে সেট করা হয়, ওকে রিজন দেওয়া হয় ওর ফিলোসফিক্যাল মতবাদের সাথে ক্লাবের যে স্ট্যান্ড বা ক্লাবের যে মতবাদ সেটা যাচ্ছে না। সেটা হচ্ছে কি, ক্লাব পজিশনাল বেসড ফুটবল খেলতে চায়। বাট এই জায়গায় চেলসির মালিক পক্ষের কাছে আমার একটা প্রশ্ন, আপনি সব বিবিসি মার্কা সব ডাইরেক্ট প্লেয়ার কিনে নিয়ে আসছেন, আপনি সব ডিরেক্ট ফুটবলের সাথে জড়িত ওই ধরনের বিবিসি নিয়ে আসছেন, আপনি ওই প্লেয়ারগুলো দিয়ে কিভাবে আশা করেন যে আপনি বার্সেলোনা কাইন্ড বা পেপ গার্দিওলা কাইন্ড অফ ফুটবল খেলবেন? আই মিন পজিশনাল বেসড ফুটবল খেলবেন। এবং ওয়ার্ল্ডের ভিতরে পজিশনাল বেসড ফুটবলের সবচেয়ে বড় ব্র্যান্ড হলো বার্সেলোনা, সেই জন্য আমি উদাহরণটা আনলাম। বাট দিস ইজ সো উইয়ার্ড, বিজার দ্যাট ক্লাবের যখন প্রয়োজন ছিল, লাইক 1.5 মান্থ আগে যখন আর্সেনালের সাথে ওদের লন্ডনের আরেকটা রাইভালের সাথে যখন 5 গোল 6 গোল বা 4 গোল খায়, তখন ক্লাবটার ম্যানেজারকে স্যাক্ট না করে এখন স্যাক্ট করে মৌসুমের শেষে, যখন সে তার টেনিয়রের ভিতরে সবচেয়ে স্টেবল পর্যায়ে আছে এবং সে প্রস্তুত ছিল পরের সিজনের জন্য ইউরোপিয়ান একটা স্পট সিকিউর করে ওরা ইউরোপিয়ান ফুটবল খেলতে যাচ্ছিল এবং নতুন মৌসুমের জন্য অলরেডি ওরা দল ঘোষণা শুরু করেছিল। এই জায়গায় সংবাদ প্রেস কনফারেন্স থেকে যদি আপনি কিছু নিতে চান, তখন পচ বলেছিল, আমি জানি না আমার ভবিষ্যৎ কি এবং ক্লাবের গতিপথ কীভাবে যাচ্ছে, বাট আই অ্যাম অল আপ ফর নেক্সট সিজন। আমি বেস্ট পসিবল যা করার ট্রাই করেছি এবং ক্লাবের প্লেয়াররাও হাঙ্গরি আছে, ওদের নিজেকে প্রমাণ করার জন্য ওরা উন্মুখ হয়ে আছে। এবং চেলসির কিছু মেইন প্লেয়ারের কথা যদি বলি, বিশেষ করে ওদের ক্যাপ্টেন রিস জেমসও ফিরে এসেছিল এবং they were looking good, they were already all set for new season, but ওই সময় পচকে সেট করে দেওয়া, it doesn't make sense to me, প্রবলেম অনেকের জন্যই। আমি পচের পক্ষে বিপক্ষে বলি, সেটার পচ অনেক লেজিসলেটিভ মিস করেছে, অনেক কিছু ভুল করেছে। তো তখন যদি রিয়েকশন নিয়ে ওকে সেট বা একটা ক্লিয়ার মেসেজ দেওয়া যেত, প্রবলি সেটাই বেস্ট ছিল। বাট প্রবলি মালিক পক্ষ চাচ্ছিল যে এন্ড অফ দ্য সিজন কী হয় সেটা দেখি। বাট যে মুভমেন্টে করা হয়, যেই কারণেই করা হয়, এটা ছিল খুবই খুবই বাজে সময় এবং খুবই বাজে ডিসিশন। হয়তো ওদের নতুন কোচ এসে যাদের পড়াশোনার মতো অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে, হয়তো বা ব্যাকফায়ারও করতে পারে, বাট অ্যাপ্রোচেসটা যদি আপনি দেখেন,
যখন টড বোলি মালিকানায় আসলেন তখন থেকে যদি আপনি অ্যাপ্রোচেসটা দেখেন সবগুলোই ক্লাবের ভিতরে একটা এই ক্লাবকে একটা ফিডার ক্লাব বানিয়ে ফেলেছে। ফিডার ক্লাব কি যে হচ্ছে যে অল্প দামের ভিতরে ইউরোপিয়ান ট্যালেন্টগুলোকে হ্যান্ড করে এবং ভালো দামে বড় দামে প্লেয়ারগুলোকে বিক্রি করে এবং ওইখান থেকে ক্লাবের মূল ফাইন্যান্সিয়াল আসপেক্টগুলো সেখান থেকে কভার করা হয়। আপনি যদি সেভিয়ার কথা বলেন, আপনি ফেইনোরের কথা বলেন, আপনি পিএসভি আইনডহোভেনের কথা বলেন, আপনি ডাচ আইএক্সের কথা বলেন বা এই ধরনের ডটমন্ডের কথা বলেন, বেস্ট পসিবল সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে ডটমন্ড এবং আইএক্স। ওদের কথা যদি বলেন, ওরা ইউরোপিয়ান ট্যালেন্টগুলোকে নার্চার করে নিয়ে আসে এবং ওদের একটা হাইপ ক্রিয়েট করে এবং ওদেরকে ভালো দামে বিক্রি করে টু ইউরোপিয়ান জায়ান্টস। বাট চেলসিকে ওই ধরনের ক্লাব, চেলসিকে ওই ধরনের ফিলোসফি শেয়ার করে কিনা? অবভিয়াসলি নট। চেলসি একটা ইউরোপের স্বনামধন্য একটা ক্লাব, লন্ডন বেসড একটা ক্লাব। আপনি কি মনে করেন? ইটস নট জোক, ইটস নট আ জোক। আপনি ইংলিশ প্রিমিয়ার লিগের ভালো একটা ক্লাব। ওরা রোমান আব্রামোভিচের সময় অনেক সাকসেস বয়ে নিয়ে আসে এই ক্লাবটা, বা ওদের ভালো একটা হিস্টোরি আছে। অনেক লিজেন্ডারি প্লেয়ার এই ক্লাবের হয়ে খেলে গেছে এবং বর্তমানে যে ইয়াং ট্যালেন্টগুলো আসতেছে ওদের কাছে বড় একটা রেফারেন্স হলো চেলসি ফুটবল ক্লাব। বাট যে ধরনের সিচুয়েশন থেকে, যে ধরনের ফিলোসফি থেকে বর্তমান মালিক পক্ষ কোচ আনে, কোচকে ফায়ার করে, আবার প্লেয়ার নিয়ে আসে, কোনোটাই ক্লাবের ভবিষ্যৎ মঙ্গলজনক এই ধরনের কোনো মেসেজ দেয় না, অ্যাটলিস্ট আমার কাছে মনে হচ্ছে না। বাট ওরা ইট সিমস লাইক ওরা কোনো এনবিএ ক্লাব চালাচ্ছে যেখানে সব ট্যালেন্ট নিয়ে আসো এবং খেলো, ডোন্ট গো ফর রেজাল্টস অর এনিথিং, জাস্ট খেলো, মেক মানি করো, ক্যাশ ইন করো, আবার ওগুলোকে বিক্রি করো, আবার নতুন প্লেয়ার নিয়ে আসো, নতুন কোচ নিয়ে আসো, পছন্দ না হলো ফেলে দাও, আবার নতুন জিনিস নিয়ে এসো, মানে ভাড়া ঘোড়ার ভিতরে আসে। এবং ডিসিশনসগুলো এত উইয়ার্ড, এত ফাস্ট এবং এত মানে মনে হচ্ছে টড বলি সকালবেলা ওর মনে হচ্ছে যে ওকে আমার ভালো লাগে না, ওকে সরিয়ে দাও, এ প্লেয়ারকে আমার ভালো লাগছে, ওকে নিয়ে আসো। মানে ডিসিশনগুলো এত র্যাপিড, এত উইয়ার্ড, এত বিজার মনে হচ্ছে। এবং কোচের জন্য জিনিসটা আনফেয়ার এই জন্যই বিকজ সে ওর গেমিং স্টাইলটা এস্টাবলিশ করে 5টা ম্যাচ উইন করে এবং 2 পজিশন থেকে টপ 6-এ নিয়ে আসে, যেটা ম্যানিও থেকে ভালো, নিউক্যাসল থেকে উপরে ফিনিশ করায়, যে ক্লাবটা অনেক ম্যাচের ভিতরে ছিল। বাট লাস্টে ওরা একটা কথা বলে না, শেষ ভালো যার সব ভালো তার, সেই ধরনের একটা সিচুয়েশনে নিয়ে আসে। তো ওইখান থেকে ওকে সেট করা চেলসি ক্লাবের জন্য যে ইয়াং প্লেয়ারদের ছিল, যে ইয়াং প্লেয়ারদের নিয়ে সে কাজ করছিল, তাদের জন্য একটা ব্যাড মেসেজ, ব্যাড ইম্প্যাক্ট এবং ওভারঅল চেলসি ফ্যান্সদের জন্য একটা অস্বস্তিকর অবস্থা এবং একটা কিডিশ পূর্ণ অবস্থা। এখন দি গ্রেট টনি ক্রুসের কথা বলি। টনি ক্রুস সেজ গুড বাই টু ক্লাব ফুটবল এবং মোস্ট প্রবলি সে ইউসিএল ফাইনাল খেলে রিয়াল মাদ্রিদকে এবং ক্লাব ফুটবলকে বিদায় জানাবে। স্টিল জাতীয় টিম নিয়ে এখনও কোনো নিউজ নেই, বাট ক্লাব ফুটবল নিয়ে সে একটা কথা আগেই বলেছিল। আমি সবসময় সে প্রেস কনফারেন্স বলেছিল বা একটা পডকাস্টে বলেছিল, আমি সবসময় বিশ্বাস করি রিয়াল মাদ্রিদ হবে আমার শেষ ক্লাব। সো আসলে আপনি কোন ক্লাব সাপোর্ট করেন, আপনি কোন প্লেইং স্টাইলের আদর্শ, বাট when you're talking about a personal, someone like Toni Kroos, you have to have respect, you have to have big heart to talk about this man, because modern footballer সবচেয়ে ডেকোরেটেড, সবচেয়ে সুন্দর মিডফিল্ডারদের একজন, সবচেয়ে প্লেইং স্টাইল। আপনি যার খেলা দেখলে আপনাকে ফুটবল মহাবিশারদ হওয়া লাগবে না, বাট আপনি বুঝতে পারবেন যে দিস ম্যান ইজ জিনিয়াস, দিস ম্যান ইজ জিনিয়াস। সে মাঠের ভিতরে অনেক বিশৃঙ্খলা করবে না, অনেক কেওয়াস করবে না, কীভাবে কম এফোর্ট দিয়ে কীভাবে একটা
আর্টিস্টিক ফুটবল খেলে পুরো খেলাকে নিজের কন্ট্রোলে নিয়ে আসে যায়। পুরো আপনার টিমের 22 জন, মানে পুরো ফুটবলের 22 জন, আপনার টিমের 11 জন, আপনি বাদ দিয়ে 10 জন, এবং বিপক্ষ টিমের 22 জন, বিপক্ষ টিমের 11 জন, অ্যাকর্ডিং টু দে উইল প্লে অ্যাকর্ডিং টু ইউ। এই ধরনের একটা প্লেয়ার যদি বলেন, দেন ক্রুস ইজ দেয়ার। ক্রুস ইজ অবশ্যই ফুটবলকে কন্ট্রোল করা, ফুটবল টেম্পোটাকে ধরে নিয়ে আসা, কখন আপনি প্রেস রিলিজ করবেন, কখন ওইটাকে কন্ট্রোল করবেন, কখন আপনি কাউন্টার প্রেস করবেন, কখন কাউন্টার প্রেস রিলিজ করবেন, এই ধরনের ফুটবলিং সেন্স, এই ধরনের গেম সেন্স রিসেন্ট টাইমে আমরা দেখতেছি একটু কম। এই ধরনের প্লেয়ারগুলোই কমে যাচ্ছে। সেখান থেকে ইয়াং প্লেয়ারদের জন্য সবচেয়ে বড় রেফারেন্স হবে ক্রুস, এবং ক্রুসের 5টা চ্যাম্পিয়ন্স লিগ উইন করা প্লেয়ার, যার মেন্টালিটি জার্মানির হয়ে যার বিশ্বকাপ আছে। আই মিন, একটা প্লেয়ারের লাইফে আর কি লাগে, একটা ফুটবলিং ক্যারিয়ারে বেস্ট পসিবল যত শিরোপা জিতা, সব কিছুই সে জিতে, ক্লাবের হয়ে সর্বোচ্চ সব কিছু জিতে, জাতীয় টিমের হয়ে সব কিছু জিতে, এবং দুই জায়গায় সমানভাবে সমুদ্রিত। এবং ওর যে সমসাময়িক রাইভাল ছিল, ওরাও সবসময় ওর বিপক্ষে একটা স্ট্রং ধারণা রাখতো যে এই প্লেয়ারের সাথে ম্যাচ করা যাবে না, এই প্লেয়ারকে আমার সবসময় করা বাড়া রাখতে হবে, আদারওয়াইজ হি ক্যান ডিস্ট্রয় উইথ হিজ ইন্টেলিজেন্স। আসলে আপনি শাবি, ইনিয়েস্তা, এই যে ডুয়ের কথা বলেন, এরপরে যদি রিসেন্ট টাইমে সবচেয়ে বড় বিগেস্ট রেফারেন্স আনতে চান, তাহলে মডরিচ অ্যান্ড ক্রুস উইল বি দেয়ার। দে উইল বি দেয়ার, দে উইল বি মিক্স ইন দ্য মিক্স। কে সেরা সেটা পরের কথা, সেটা ডিফারেন্ট আলোচনা, বাট দিস টু গাই ইজ দেয়ার। এবং বিশেষ করে ক্রুসকে আমার আসলে এত ভালো লাগে, বিকজ আপনি হাত দিয়ে নিশানা করে একটা বলকে ওই জায়গায় নিয়ে যেতে পারবেন না। এই মানুষটা জাস্ট একটা সিগন্যাল দিয়ে ওই প্লেয়ারকে ওইখানে পাঠাবে, এবং আপনি দেখতেছেন আপনার সামনে সেটা হচ্ছে। নাম্বার অফ অকেশনস আমার ক্লাব বার্সেলোনার সাথে হয়, সে ওইখানে ইশারা দিয়ে বলতেছে তুই ওইখানে যাও, ওইখানে বল আসবে, এবং এন্ড অফ দ্য ডে সেখানে বল যায়। তো এই মানুষটা ফুটবলের উপরে এই ধরনের কমান্ড ছিল, এই ধরনের গেম সেন্স ছিল, রিডিং পাওয়ারটা ছিল এই ধরনের। তো এই ধরনের ইন্টেলিজেন্ট প্লেয়াররা হর হামেশা আসে না, এই ধরনের ক্রুশ হর হামেশা আসে না। এবং একটা জিনিস যদি আপনি খেয়াল করেন, সে গেমের একবারে হাইতে আছে, একবারে অনেক আছে পড়ন্তি বলে ফুটবলকে গুড বাই বলে, বাট এই ধরনের প্লেয়ারগুলা ওদের ডিসিশনসের জন্য আমার আরও ভালো লাগে, বিকজ ওর গেম যখন কথা বলে তখন সে গেমকে বিদায় বলতেছে। লাইক আপনি গত ম্যাচে ইউসিএল এর সেমিফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ ছিল, দি বেস্ট প্লেয়ার অফ দ্য ম্যাচ ছিল। তো সেইখানে সে শেখার পরে সে ফাইনাল খেলবে, এবং সে ফাইনালটা হবে ওর ক্লাবের হয়ে, ওর ক্লাব ফুটবলের সবচেয়ে লাস্ট ম্যাচ। তো আপনি চিন্তা করেন, এই মানুষটার ভলিউমের কথা বলেন, ভলিউম স্পিক্স, আপনার ওর ডেকোরেটেড কেরিয়ারের কথা বলেন, অ্যাচিভমেন্টের কথা বলেন, ইন্ডিভিজুয়াল অ্যাচিভমেন্টের কথা বলেন, কী ধরনের ফুটবল খেলতে চায় ওর থেকে টিম। আপনি দেখেন, যখন সে তার অবসর ভেঙে জার্মানি টিমে আসে, তখন থেকে জার্মানি টিমের ভিতরে একটা ক্ল্যারিটি পাওয়া যায়, এবং ওই মিডটা যদি আপনি দেখেন, সেই মিডের ভিতরে সে কন্ট্রোল করতেছে পুরো টিমটা। এবং সেখান থেকে ওর টিমের সেট পিসের কনভার্সনটা দেখেন, বা গেমের টেম্পোটা দেখেন, সব কিছুই কিন্তু একটা চেঞ্জ আসা শুরু করে। তো একটা প্লেয়ার যদি একটা সময়ের ভিতরে একটা ডিসিশনে যদি একটা টিমের ভিতরে টিমের ইম্প্যাক্ট রাখতে পারেন, তাহলে আপনি জাস্ট চিন্তা করেন ওই প্লেয়ারটা কত হাই স্ট্যান্ডার্ডের প্লেয়ার। তো অল দ্য বিগ রেসপেক্ট, অল দ্য কুডোস টু দিস গ্রেট গাই। উই শুড সেলিব্রেট রাদার দেন তারা ছোড়াছড়ি করা থেকে সেলিব্রেট করা দরকার। সেই যে ফুটবল লেগেসিটা রেখেছে, ওইটাকে অ্যাকনলেজ করা দরকার, ওইটাকে রেসপেক্ট করা দরকার। এবং রিয়াল মাদ্রিদকে আসলে আসলে থ্যাঙ্কস দেওয়া দরকার যে এই ধরনের একটা জ্যামকে ওরা স্পট করে এবং নিয়ে আসে, এবং বেস্ট পসিবল সব কিছু তার সাথে জিতা,
এবং ওই ধরনের প্লেয়ারকে রেসপেক্ট করার। কারণ আপনি দেখেন ও 10 ইয়ারের ভিতরে যত কোচ এসেছে সব কোচের মাঠ মিডের সবচেয়ে মধ্যমণি ছিল ও আর লুকিতা। I'm talking about Luka Modric. বাট কার্লো আনচেলত্তির এই মৌসুমের কথা যদি বলি, ওর সবচেয়ে বিগ অ্যাসপেক্ট ছিল মিডের ভিতরে ক্রুস। সো দিস ম্যান ইজ অ্যামেজিং। সো এই ধরনের রিভিউ বা ভিডিওসের জন্য বল ফলোর সাথে থাকবে।